খুলনা টাইগার্স দলটাকে কি আপনার এখন ভয়ঙ্কর মনে হচ্ছে না? মিরাজ, শেমরন হেটমায়ার, জেসন হোল্ডার, নাসুম আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, কতগুলো ইনফর্ম প্লেয়ার যে দলটাতে খেলছে সে দলটাকে ভয়ঙ্কর মনে হতেই পারে। খুলনা টাইগার্স এবং চট্টগ্রাম দলের মধ্যে কোয়ালিফায়ার 2 ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিজয়ী দল যাবে ফাইনালে, পরাজিত দল আর কোনো সুযোগ পাচ্ছে না। খুলনা টাইগার্স টুর্নামেন্টে ফেভারিট হিসাবে প্রথম দিকে কিন্তু বিবেচিত ছিল না, এমনকি টপ 4-এ তারা কোয়ালিফাই করতে পারবে কিনা সেটা নিয়েও চলছিল, খুব সমস্যা দেখা দিয়েছে। চিটাগাং জিতবে নাকি খুলনা জিতবে। যাই হোক, রংপুরের বিরুদ্ধে টানা 2 ম্যাচ জয়ের ফলে খুলনা টাইগার্সের একটা বিশাল কনফিডেন্স আসছে। তারা শেষ 4 ম্যাচের মধ্যে 3টিতে জয়লাভ করে কোয়ালিফায়ার 2-তে স্থান করে নিয়েছে। মাঠের বাইরে অনেকগুলো ঘটনাকে একপাশ রেখে মাঠের পারফরমেন্সের দিকে যদি নজর দেন, তাহলে রংপুর ফাইনালের আগে বাদ পড়া একটি উল্লেখযোগ্য ঘটনা। খুলনা দলের পারফরমেন্স, বিশেষ করে টিম ডেভিড, উইন্স এবং আন্দ্রে রাসেলের বিরুদ্ধে নাসুম আহমেদের বোলিং, মানে এই যে বড় বড় তারকারদের বিরুদ্ধে নাসুম আহমেদ এরকম সাফল্য পাচ্ছেন, সেটাও খুলনার একটা শক্তিশালী স্ট্রং বলতে পারেন। এছাড়া স্পিন বিভাগে মেহেদি মিরাজ কিন্তু নাসুম আহমেদকে যথেষ্ট সঙ্গ দিচ্ছেন এবং নাসুমের এই পারফরমেন্স তাকে বাংলাদেশ টি-20 স্পিন ডিপার্টমেন্টের অটোমেটিক চয়েস হিসাবে কিন্তু রাখতেই পারে। বিদেশ থেকে এসে টি-20 লিগ শেষ করে খুলনা দলের ক্রিকেটাররা ম্যাচে অংশগ্রহণ করছেন, যার মধ্যে শেখ মেহেদি হাসান মিরাজ ব্যাট হাতে আগের ম্যাচে অর্ধশতক করে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন, কিন্তু তার সাম্প্রতিক পারফরমেন্স কিছুটা অবনতি হয়েছে। বিশেষ করে এখন কিন্তু খুলনার দলে শেমরন হেটমায়ার, জেসন হোল্ডার রয়েছেন, যারা শেষের দিকে খুব দ্রুত রান তুলতে পারবেন। জেসন হোল্ডার যখন ফর্মে থাকেন তখন তিনি প্রতিপক্ষের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারেন। যদি তিনি 5টি ওভার টিকতে পারেন শেষের দিকে, তাহলে প্রতিপক্ষের জন্য সেটা কিন্তু বড় বিপর্যয়ের কারণ হতে পারে। খুলনা বর্তমানে বরিশালের তুলনায় শক্তিশালী মনে হচ্ছে আমার কাছে। বিশেষ করে বরিশাল নতুন রিক্রুট আলীকে দলে ফিরিয়ে এনেছে এবং তামিম ইকবালও দলে দুর্দান্ত পারফরমেন্স করতেছেন এবং তৌহিদ হৃদয়ও ফর্মে ফিরছে। তবে শাহিন শাহ আফ্রিদির চলে যাওয়ার পর বরিশালের বোলিং বিভাগ কিছুটা দুর্বল হয়ে পড়েছিল, কিন্তু জিমি নিশামের উপস্থিতি সেই সমস্যা কাটিয়ে উঠতে সাহায্য করছে। তাহিদ হৃদয় অ্যাঙ্কারিং রোল প্লে করছেন গত ম্যাচে এবং মাহমুদুল্লাহ রিয়াদও ফর্মে আছেন, যা খুলনার জন্য একটু প্রেসারের হতে পারে খুলনা যদি ফাইনালে যায়। এখন যদি আবার খুলনার প্রসঙ্গে আসি, যে দলের ব্যাটিং অর্ডারে অঙ্কনকে নিচে রাখা নিয়ে কিছু প্রশ্ন উঠেছে। তবে শেমরন হেটমায়ার এবং জেসন হোল্ডার যেহেতু শেষের দিকে খেলছেন, সেক্ষেত্রে অঙ্কনকে একটু উপরে খেলার সুযোগ দিলে কি খারাপ কিছু হবে, এটা নিয়ে অনেকে আলোচনা করতেছেন। এছাড়া মোহাম্মদ নাইম, যিনি এলসি টি-20 লিগের টপ স্কোরার ছিলেন এবং এবারও ভালো পারফরমেন্স করতেছেন, এবং খুলনা দলের সামগ্রিক শক্তি এবং পারফরমেন্সের কারণে তারা যদি ফাইনালে পৌঁছায় সেটাও অবাক হওয়ার বেশি কিছু থাকবে না। যদি আমরা খুলনার প্রতিপক্ষ চট্টগ্রামকে নিয়ে একটু কথা বলি, যে চট্টগ্রামের কনসিস্টেন্সি বিশেষ করে 2-3 ম্যাচে আমরা কিছুটা দুর্বল দেখতে পেয়েছি। বিশেষ করে শেষের দিকে তাদের প্রত্যাশিত পারফরমেন্সের ঘাটতি দেখা দিয়েছে। বরিশালের বিরুদ্ধে তাদের একমাত্র জয়টি ছাড়া টুর্নামেন্টে তারা তেমন বিগ ম্যাচ করতে পারেনি। তবে শামীম হোসেন কালকে যে ইনিংসটা খেলছেন সেটা দেখার মতো ইনিংস ছিল, 47 বলে 79 রান, এবং শামীম হোসেন যদি খুলনার বিরুদ্ধে এরকম একটা ইনিংস খেলতে পারে তাহলে কিন্তু চট্টগ্রামকে অনেকটাই শক্তি যোগাতে পারবে। এখন যদি শক্তির বিচারে দেখা যায়, খুলনা তাদের পারফরমেন্সের দিক থেকে অনেক বেশি ডমিনেটিং। খুলনা যদি এবারের বিপিএলে বরিশালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়, তবে সেটিও অবাক করার মতো কিছু থাকবে না, কারণ এই টুর্নামেন্টের এই পর্যায়ে এসে যে দলটা টপ 4-এ কোয়ালিফায়ার করতে হিমশিম খাচ্ছিল, সেই দলটাই এখন বিপিএল শিরোপার একটা বড় দাবিদার হয়ে উঠেছে। আপনার কাছে বিষয়টা কী মনে হয়?